এক সপ্তাহেই ৭ সীমান্ত জেলায় করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ। ভারতের সঙ্গে বর্ডার বন্ধ আরও ২ সপ্তাহ। দেশে শনাক্ত ফের ১০% বেশি। ৬ জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। রাজধানীর মহাখালীতে সড়কের পাশে হাত পা মাথাবিহীন লাশ উদ্ধার। সিএনজি অটোরিকশা করে ফেলে গেছে ২ ব্যক্তি। বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা। কমে এসেছে বেগম জিয়ার জ্বর। উন্নত চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ মির্জা ফখরুলের। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা। এবং ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সিলেটে ২১ স্থাপনায় সব কার্যক্রম বন্ধ। হেলে পড়েছে ৬তলা ভবন। ডাউকি ফল্ট লাইনের মাটি সরলে ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এক সপ্তাহে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা সহ ৭ সীমান্ত জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজনে সীমান্ত বন্ধের দাবি করেছেন তারা। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের পর রাজশাহী, নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও খুলনা জেলায় করোনা আক্রান্তের হার এক সপ্তাহে দ্বিগুণ বেড়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন ১২ জন। চাঁপাইনবাবগঞ্জে শনিবার আক্রান্তের সংখ্যা ৩২ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যাও ৩২। যশোরে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৪ জন। কুষ্টিয়ায় ৯৩টি নমুনায় ১৩, সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯০ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয় ৩৭ জন। জেলাগুলোর স্বাস্থ্য কর্মকর্তারাও বলছেন, গত এক সপ্তাহে করোনা আক্রান্তের হার উদ্বেগজনক হারে বাড়ছে। দিনাজপুর জেলায় মে মাসে আমাদের ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আমাদের একজন চিকিৎসকও মারা গিয়েছে। সেই চিন্তায় আমি মনে করি যে আসলে আমাদের সংক্রমণের হার এবং মৃত্যু হারও অনেক বেড়েছে। ৩৫৫টি নমুনা পাঠিয়েছিলাম, এর মধ্যে থেকে ৯১টিতে পজিটিভ হয়েছে, প্রায় ২৫% হার, সংক্রমণের হার। এবং গত এক সপ্তাহের মধ্যে ৪ জন মৃত্যুবরণও করেছেন। ৩৩৭ জনের ভিতর থেকে ১৭ জনকে আমরা পজিটিভ পাই এবং তাদেরকে আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনা এটা বোঝার জন্য আইডিসিআর তাদের স্যাম্পল পাঠানো হয়েছে। করোনার ভারতীয় ধরনের বিস্তার নিয়ে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠায় স্থানীয়রা। প্রতিবেশী দেশ যাতে ওই দেশের কোনো মানুষ আমার বাংলাদেশে, ছোট্ট বাংলাদেশে ঢুকতে না পারে, তার জন্য সরকারকে খুব কড়াভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভারত ফেরত লোকজন প্রবেশ করছে, তাতে এই সীমান্ত অঞ্চলের উত্তরের এই জনপদটি বেশ ঝুঁকির মুখে আছে। ইন্ডিয়ার বর্ডার থেকে ওই পাশ থেকে এপাশে কেউ না আসে, আর আমাদের এপাশ থেকে ওই পাশে কেউ না যায়। প্রশাসনিক এবং স্বাস্থ্য বিভাগের আরও তৎপর হওয়া দরকার। এদিকে বিশেষ লকডাউন ও নানা পদক্ষেপ নিয়েও সবাইকে সচেতন করা সম্ভব হচ্ছে না সীমান্ত ঘেঁষা এলাকায়। যেখানে গণজমায়েত হয় সেখানে আমরা মাস্ক নিশ্চিত করছি এবং সোশ্যাল মেনটেন করছি। হিলি, মোংলা ও কক্সবাজার এলাকাতেও সংক্রমণ ও শনাক্তের হার বাড়ায়। কোথাও বিশেষ লকডাউন, কোথাও জনগণকে সচেতন করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। এদিকে দেশে করোনা শনাক্তের হার ফের ১০% ছাড়িয়ে গেছে। একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫০০, মারা গেছেন ৩৪ জন। এ অবস্থায় সীমান্তের ৭ জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও চলমান বিধিনিষেধের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়িয়েছে সরকার। একই সঙ্গে ভারতের সঙ্গে ১৪ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ৫ এপ্রিল থেকে চলমান লকডাউনে এখন পর্যন্ত মেয়াদ বেড়েছে ৮ দফা। তবে শিথিলতা এখন বেশিরভাগ ক্ষেত্রে। একমাত্র সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান আর পর্যটন কেন্দ্র ছাড়া সবকিছুই খুলে গেছে। পুরো লকডাউন তুলে নেয়ার সময় হয়নি এখনো। দেশে সংক্রমণের হার ৫%-এর নিচে থাকলে পরিস্থিতি স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। বর্তমানে সংক্রমণের হার এর দ্বিগুণের বেশি হওয়ায় লকডাউন চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত এসেছে। জাতীয় টেকনিক্যাল কমিটি এ বিষয়ে যেটি আছে, তাদের পরামর্শক্রমে সরকার আরও ১ সপ্তাহের জন্য এটা সেভাবেই চলমান থাকবে। আর বিষয়টি আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে সংক্রমণকে আমরা চাচ্ছি যে 5%-এর কাছাকাছি নিয়ে আসার জন্য। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জাতীয় পরামর্শ কমিটি সীমান্তের ৭ জেলা লকডাউনের সুপারিশ করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আমি আজকে গত ৭ দিনের
ইনফেকশনের পরিসংখ্যানটা তুলে ধরেছিলাম। ওনারা দেখেছেন, বলছেন যে আমরা উইল লেট ইউ নো। সম্ভবত স্থানীয় পর্যায়ে এটা বোধহয় করা হবে। এটার কোনো সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এদিকে ভারতের সাথে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়ানো হয়েছে আরও 2 সপ্তাহ। তবে বেনাপোল, হিলি, ফুলবাড়ী ও আগরতলা 4টি স্থলবন্দর দিয়ে জরুরি এনওসি নিয়ে ভারতে আটকে পড়া মানুষ ও পণ্য দেশে আসতে পারবে। রেস্ট্রিকশনস আমরা বলবৎ রেখেছি। পণ্য পরিবহন এর আওতা মুক্ত থাকবে, তবে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বিভিন্ন রকমের স্বাস্থ্য প্রোটোকল যাতে মেনে চলা হয় সে ব্যাপারেও আমাদের একটা দিক নির্দেশনা ছিল। এদিকে সবশেষ 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 34 জন। 14,000-এর বেশি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 1444 জন। এতে 5 দিন পর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আবারও বেড়ে 10% ছাড়িয়ে গেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আগামী 13 জুন থেকে স্কুল কলেজ খুলে দিতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে তিনি জানান, বিশ্ববিদ্যালয় খুলবে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন শতাধিক শিক্ষার্থী। কয়েকজন শিক্ষকও এতে সংহতি জানান। করোনা সংক্রমণের কারণে গত বছরের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় খোলার ঘোষণা এলেও শেষ পর্যন্ত চালু হয়নি। সবশেষ 13 জুন স্কুল কলেজ খোলার ঘোষণা দিলেও শিক্ষামন্ত্রী বলছেন, সংক্রমণের হার 5%-এর নিচে না নামলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় হল ও ক্যাম্পাস খুলে দিয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা গ্রহণের দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হল ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন এই ব্যানারে মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থী। তাদের দাবিতে সংহতি জানান কয়েকজন শিক্ষকও। আপনারা এই শিক্ষার্থীর জীবন নিয়ে খেলবেন না। প্রশাসনের প্রতীকী লাশ নিয়ে খাটিয়া মিছিল কর্মসূচি দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান না খোলার জন্য সরকার যেভাবে কঠোর, বাংলাদেশের অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে যেখান থেকে এই করোনা ভাইরাস ছড়াতে পারে, সেই সমস্ত জায়গায় কি সরকার সেইভাবে কঠোর কিনা? একই দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী। আপনি যদি আমাদের এই হল ক্যাম্পাস খুলে না দেন, আমরা 7 কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায় নামবো। এদিকে 13 জন স্কুল কলেজ খোলার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলছেন, টিকাদানের পরই খুলবে বিশ্ববিদ্যালয়। 13 জুন আমরা চেষ্টা করব আমাদের বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে, টিকার আওতায় নিয়ে এসে তারপরে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোপুরি খুলে দেবার সেই সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য খাতের মতো বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরাও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। টিকার চালান নিয়ে দিনভর নাটকীয়তা। দফায় দফায় বদলালো ফাইজারের টিকা আসার দিনক্ষণ। নানা বিভ্রান্তির পর শেষ পর্যন্ত রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানালো, আজ নয় কাল রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের 1,06,000 ডোজ টিকা। প্রতিবেলায় নতুন বক্তব্য। ফাইজারের টিকার চালান নিয়ে দিনভর চলে নাটকীয়তা। বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের উদ্যোগে ফাইজারের 1,06,000 ডোজ টিকার চালান ঢাকায় আসছে রোববার রাতে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের তরফ থেকে এমন তথ্য জানানো হয়েছিল বৃহস্পতিবার। সে অনুযায়ী সব প্রস্তুতি নেয়ার কথাও বলে অধিদপ্তর। তবে টিকা আসা না আসা নিয়ে রোববার সকাল থেকে অধিদপ্তরের অন্তর্মহলে শোনা যায় নানা গুঞ্জন। ঢাকায় এটা সংরক্ষণ করার আমাদের সক্ষমতা। তবে দুপুর 1:30টার দিকে স্বাস্থ্যের মহাপরিচালক জানান, রোববার রাতেই আসছে টিকা। এই কথা কেন মনে হচ্ছে আপনাদের? আনসার্টেন এসএমএস পেনি যে আজকে রাত্রে ফাইজার টিকা আসবে এবং সেই লক্ষ্যে আমাদের যেগুলো কাজ করার দরকার সেগুলো আমরা করে রাখছি। কিন্তু আধ ঘন্টা পরই পাল্টে যায় বক্তব্য। অনলাইন ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, 10 থেকে 12 দিন পেছাচ্ছে চালান আসা। দুঃখের বিষয় হচ্ছে সেই ফ্লাইট শিডিউলটা আমরা এখন পর্যন্ত পাইনি। আজকে আমরা কিন্তু এই কোভিড-19 কোভ্যাক্সের যে ফাইজারের ভ্যাকসিনটা, এটা কিন্তু বাংলাদেশ আজ পাচ্ছে না। ঘণ্টাখানেকের মধ্যেই আবার ফোন। মুখপাত্রই জানালেন, পরিবহন সমস্যা কাটিয়ে নির্ধারিত সময়ে আসছে ফাইজারের টিকা। আমরা এখন ডিএইচএল এর তরফ থেকে খবর পেয়েছি নিশ্চিতভাবে যে এটা ভ্যাকসিনটা আজকে আমাদের রাত্রি 11:30টার দিকে আসছে। বিকেল 5টায় সচিবালয়ে স্বাস্থ্যের মহাপরিচালকও আবারও জোর গলায় বলেন, রাতেই আসছে টিকা। কে বলছে আসছে না? না, আবার আসতেছে।
না আসছে তো, আমি তো যতটুকু জানি আজকে রাত্রে 11:30টার সময় আসবে। ঘণ্টাখানেকের মধ্যেই ভিন্ন বক্তব্য। এবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় সোমবার রাতে আসবে টিকার চালান। তো ডিএইচএল এর মাধ্যমে আসবে এবং এটা ফাইনাল কাগজটা আমরা আজকে পেয়েছি। তাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে রাতের বেলা এসে, অন্য কোনো কারণ নাই, শিপমেন্ট প্রসিডিউরে এটা আগামীকাল রাতে আসবে। এদিকে ফাইজারের টিকা কখন থেকে প্রয়োগ কিংবা কাদের অগ্রাধিকার দেওয়া হবে সে বিষয়ে এখনও পরিকল্পনা চূড়ান্ত করেনি অধিদপ্তর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পরবর্তী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে বিশ্ব নেতাদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্বন সমতা ও সবুজায়ন শীর্ষক সিউল সামিট 2021-এর ভার্চুয়াল অনুষ্ঠানে রোববার ভিডিও বার্তায় একথা বলেন তিনি। সবুজ উন্নয়নের লক্ষ্য পূরণে সমাজ ও বিশ্বের ইতিবাচক মনোভাব দরকার বলেও উল্লেখ করেন সরকার প্রধান। P4G needs to campaign more about its action-oriented approach, engaging more financiers, innovators, policymakers, and creative entrepreneurs in the 5 P4G focus areas and share the best practices. For achieving green growth and global goals 2030, in addition to whole of society approach, a whole of world attitude is needed. The participating leaders in the P4G summit need to work more closely towards a greener future for our next generation. ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সিলেটে 26টি স্থাপনায় সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে দফায় দফায় ভূকম্পনে 6 তলা একটি ভবন হেলে পড়েছে। দুর্ঘটনা এড়াতে হেলে পড়া ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ক্যামেরায় ছিলেন দ্বিগুণ সিংহ। শনিবার সকালে 1 ঘন্টার মধ্যে 4 বার ভূমিকম্প অনুভূত হয়। পরে দুপুরে আরও 3 বার এবং রোববার ভোর 4:35 আরেকবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট, যার সর্বোচ্চ রিক্টার স্কেল ছিল 4.1। এটা জেলা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ভূমিকম্পের মাঝে শনিবার দুপুরের দিকে নগরীর পনিটোলায় 8 মঞ্জিল নামে একটি 6 তলা ভবন হেলে পড়ে। ফ্যামিলির বাচ্চা কাচ্চা, ফ্যামিলির মহিলা যারা আছেন ওরা ভয় পাইছে, খুব বেশি ভয় পাইছে। তড়িৎ গতিতে ওদেরকে মানে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বিল্ডিংটা পুকুরের মধ্যে হয়েছে, এখন কতটুকু মানসম্মত হয়েছে এটা তো বোঝা যান। বিল্ডিং হেলেছে, আমরা যেহেতু প্রকৌশলীদের মাধ্যমে এটা পরীক্ষা করার জন্য আমরা দিয়েছি। তোর জমিনে এসে ওনারা দেখবেন, এরপরে আমরা ব্যবস্থা নেব। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এই ভবনের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাছাড়া নগরীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু করার কথা জানান তিনি। এই ভবনের জন্য আমরা থার্ড পার্টির অপিনিয়ন নিয়ে আমাদের যা করণীয় আইন অনুযায়ী সেই ব্যবস্থায় আমরা যাব। আমরা ঝুঁকিপূর্ণ ভবনে আমরা চেষ্টা নেব এইসব যাতে কোনো লোকজন আপাতত 10 দিনের মধ্যে না থাকে। ডিজাস্টার যদি কোনো ধরনের ক্লিনিক হসপিটাল থাকে না, তখন আমাদের কিছু সাবধানতার যতটুকু দরকার আছে সব ধরনের লজিস্টিক সাপোর্টে আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখতেছি। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্প অশনি সংকেত হলেও অনেক সময় বড় ভূমিকম্পের ঝুঁকি এতে কেটে যায়। ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প হয়ে যাওয়া কিন্তু একদিক থেকে ভালো, সেটা হচ্ছে যে বড় ভূমিকম্পটার এনার্জি রিলিজড হয়ে যাচ্ছে আগে। সুতরাং বড় ভূমিকম্পটা অত বড় হয়ে নাও আসতে পারে আমাদের যদি ভাগ্যে থাকে। সিটি কর্পোরেশন বা যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে দুটো ব্যাপারই খেয়াল রাখতে হবে, যে বিল্ডিং ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হচ্ছে কিনা, স্ট্রাকচারাল ডিজাইন ঠিক আছে কিনা সেটা ঠিকভাবে চেক করতে হবে, এবং সঠিক জায়গা ছেড়ে দিয়ে করা হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সিলেট নগরীতে 2019 সালে চিহ্নিত 21টি ঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেট 10 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেটের ডাউকি ফল্ট থেকেই 24 ঘন্টার কম সময়ে 8টি মৃদু ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। 300 কিলোমিটার দীর্ঘ এ ফল্ট এখন পলি মাটিতে ঢাকা থাকলেও বারবার ভূকম্পনের কারণে মাটি সরে গিয়ে শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্যোগে ক্ষতির মাত্রা সিলেট ছাড়িয়ে স্পর্শ করতে পারে রাজধানীকেও। সিলেটে দফায় দফায় ভূমিকম্প জন্ম দিয়েছে নতুন উদ্বেগের। বড় ধরনের ভূমিকম্পের আগে এই ধরনের প্রি-শক দেখা যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, উৎপত্তিস্থল সিলেট হলেও বড় মাত্রার ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকাও। ছোট ছোট
বেশ কিছু আর্থকোয়েকের পরে কিন্তু হঠাৎ একটা বড় আর্থকোয়েকও হতে পারে। বড় হলে কিন্তু এটা শুধু সিলেটে সীমাবদ্ধ থাকবে না, বড় হলে সেটা কিন্তু ঢাকায়ও চলে আসবে। গভর্নমেন্ট কিন্তু মানে 3টা লেভেলে একটা পরিকল্পনা থাকতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আর্থ অবজারভেটরি সেন্টার বলছে, ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। এই কারণে দেশের দুই দিকেই ভূগর্ভে জোরালো ভূমিকম্পের শক্তি জমা রয়েছে। জমে থাকা এই শক্তিতে 8 মাত্রা পর্যন্ত শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা রয়েছে। আমাদের বাংলাদেশে এখন সবচাইতে যে বিপজ্জনক দুটো উৎস রয়েছে, একটা হচ্ছে ডাউকি ফল্ট আর একটা হচ্ছে পূবে চিটাগাং সাবডাকশন জোন। এই অঞ্চল দুটাতে যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে সেখানে 8 মাত্রার অধিক ভূমিকম্প সংঘটিত হওয়ার মতো শক্তি সেখানে রয়েছে। সংস্থাটির দাবি, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের জোনতা এলাকার ডাউকি ফল্ট পূর্ব পশ্চিমে প্রায় 300 কিলোমিটার বিস্তৃত, যেটি দেশের অভ্যন্তরেই পলিমাটি দিয়ে ঢাকা। যে কোনো সময়ে বড় ধরনের একটা ভূমিকম্প সংঘটিত হতে পারে। এমন অবস্থায় সরকারকে জরুরি প্রস্তুতি নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এটাই আমাদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের খবর। করোনা বিধিনিষেধ শিথিল করায় অনেকটাই স্বাভাবিকের পথে ফ্রান্স। রেস্টুরেন্ট, বার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ছে ক্রেতাদের ভিড়। ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই চলছে সবকিছু। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় ইউনিয়নের পরিচালক সতর্ক করে বলেছেন, এখনও শেষ হয়নি করোনার প্রকোপ, তাই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে করতে হবে সবকিছু। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে বার রেস্টুরেন্টের সামনের অংশ ব্যবহারের অনুমতি দানের পর এখন প্রতিদিনই সেগুলোতে ক্রেতা উপস্থিতি বাড়ছে। সেই সাথে ধীরে ধীরে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য দর্শনীয় স্থানগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষা মেনেই সেগুলো পরিচালনা করছেন। আমরাও সতর্ক, আমরাও আশাবাদী যে সবাই আমরা সেটা মেনে চলবো, এবং যারা বাংলাদেশে আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা ব্যবসায়ী এই দিনগুলো আমরা সেইভাবেই প্রতিপালন করি, সরকারি নির্দেশনা মেনে চলি এবং সেইভাবে আমরা ব্যবসা করি। এবং আশাবাদী আমরা যে এই বছর শেষ নাগাদ সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবার সবকিছু আগের মতোই খুলে দেওয়া হবে এবং আমরাও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো। রেস্টুরেন্টে বসে খেতে পেরে আমরা অনেক আনন্দিত। বন্ধু বান্ধবদের নিয়ে রেস্টুরেন্টে খেতে আসলাম। এটি আমাদের জন্য আনন্দের বিষয় যে ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিকের পথে হাঁটছে। আশা করছি আমরা আগের অবস্থায় ফিরতে পারবো। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় ইউনিয়নের পরিচালক বলেছেন, সবাইকে এখনও সতর্কতা অবলম্বন করতে হবে। ইউরোপের অনেক দেশেই করোনা নিয়ন্ত্রণে এসেছে। এমন পরিস্থিতিতে দেশগুলোতে লকডাউন শিথিল এবং তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, এখনও সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে, কারণ এখনও করোনা শেষ হয়ে যায়নি। তিনি মনে করেন 70% মানুষ যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিনের আওতায় আসছে ততক্ষণ পর্যন্ত সবাইকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে, বিশেষ করে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়ে। এদিকে ফ্রান্সে করোনার ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করছেন। দেশটিতে এখন পর্যন্ত প্রথম ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 2,46,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 36% উপরে। আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 1,56,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 16%-এর কাছাকাছি। ফ্রান্সে বার রেস্টুরেন্টের সামনের অংশ ব্যবহারের অনুমতি দানের পর পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলেছেন, এখনও সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষা। মামুনুল ইসলাম বাবু, সময় সংবাদ, প্যারিস। শব্দটি ছোট্ট হলেও এর মধ্যে লুকিয়ে আছে অকৃত্রিম স্নেহ, মমতা আর নিখাদ ভালোবাসা। বিশ্বের নানা দেশে ভিন্ন ভিন্ন দিনে মা দিবস পালিত হলেও ফ্রান্সে মে মাসের শেষ রোববার এই দিবসটি পালিত হয়। দূরপ্রবাসে থাকলেও ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা এদিনে তাদের মায়েদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়েছেন। প্যারিস থেকে সেই খবর জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। বিশ্বের নানা দেশে ভিন্ন ভিন্ন দিনে মা দিবস পালিত হলেও ফ্রান্সে প্রতি বছর মে মাসের শেষ রোববার এবং কখনো কখনো জুন মাসের প্রথম রোববার মা দিবস পালিত হয়ে থাকে। তবে যেদিনেই পালিত হোক না কেন, এই দিনকে ঘিরে সন্তানদের যেন ভালোবাসার অন্ত নেই। ফ্রান্সে মা দিবসে সন্তানরা তাদের মায়েদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে থাকেন। আর দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের মায়েদের প্রতি যে ভালোবাসা তা জানিয়েছেন ভিন্নভাবেই।
দূরপ্রবাসে থাকলেও ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার কমতি নেই, এমনটাই জানিয়েছেন তারা। আমি আমার আম্মুকে মাঝে মধ্যে যখন বাড়ি যাই তখন অনেক মিস করি। স্কুলে নলে এমনি বাড়ি গেলে অনেক আম্মুর কথা মনে হয় আর ওকে অনেক মিস করি। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। যে মার জন্য আজকে আমি পৃথিবী দেখতেছি, প্রতিটা দিনই আমার মনে হয় মা দিবস। মা না থাকলে তো আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না। আজকে অনেক বছর বাইরে আছি, সব সময় মায়ের কথা মনে পড়ে, মায়ের জন্য খারাপ লাগে। আসলে মা কি জিনিস আমি এখন মা হয়েছি তো বুঝতে পারি। মা ছোট্ট একটি শব্দ, যে শব্দের মধ্যে লুকিয়ে আছে অকৃত্রিম স্নেহ, মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা। পৃথিবীর অনেক সম্পর্কে নানা হিসেব নিকেশ থাকলেও মায়ের সম্পর্কের সাথে নেই কোনো হিসেব নিকেশ, আছে শুধু ভালোবাসা। বিশ্বের সকল মায়েরা ভালো থাক, মা দিবসে এমন প্রত্যাশাই সবার। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের মতো তিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা একই দিনে হওয়ায় তিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দিন হিসেবে বিবেচিত। জার্মানি থেকে দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মীয় নানা কর্মসূচির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। মৈত্রী, করুণা আর প্রজ্ঞায় অশান্ত জগৎকে শান্ত এবং সকল প্রকার দুঃখ থেকে মানবের মুক্তির পথপ্রদর্শক হিসেবে এই দিনটিতেই নেপালের লুম্বিনী কাননে গৌতম বুদ্ধ আবির্ভূত হন। 29 বছর বয়সে গৃহত্যাগের পর দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষণে 6 বছর কঠোর সাধনা শেষে 35 বছর বয়সে লাভ করেন বিশেষ বুদ্ধিজ্ঞান বা বুদ্ধত্ব। তারপর থেকেই দীর্ঘ 45 বছর ধর্মপ্রচার শেষে 80 বছর বয়সে ভারতের উত্তরপ্রদেশের কুশিনারায় মহাপরিনির্বাণ প্রাপ্ত হন। তিনটি বিশেষ ঘটনা একই দিনে হওয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি সবচেয়ে পবিত্র দিন। দিনটি উদযাপন উপলক্ষে রোববার সকাল থেকেই রাজধানী বার্লিনের অতি প্রাচীন বৌদ্ধ বিহারে ছিল বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শিল গ্রহণ, করোনা সহ নানা দুর্যোগ থেকে মুক্তির জন্য সমবেত প্রার্থনা। On this special day, on this Vesak day, may you be healthy, may you be well and happy. দেশটির বিভিন্ন বিহারে আসা প্রবাসী বাংলাদেশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে পুণ্যকর্মে ও সমবেত প্রার্থনায় যোগ দেন স্থানীয় জার্মানরাও। Situation is going better about corona, so we can share time together again. It seems like normality and it's really beautiful to be here. সবার মঙ্গল কামনা করছি, যারা করোনা ভাইরাসে আক্রান্ত আছেন তারা যেন সুস্থ হয়ে ওঠেন। Today we are here at the Buddhist temple in Berlin-Frohnau to celebrate Vesak. এই দিনটিতেই সবার কণ্ঠে ছিল সব্যে সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আবারও নতুন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শুরু হয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। রাজ্যের মুখ্য সচিবকে নজিরবিহীনভাবে কেন্দ্রে বদলির সিদ্ধান্ত নিয়ে এ অবস্থা তৈরি হয়েছে। নির্বাচনে তৃণমূলের কাছে হেরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মোদী সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ করেছে তৃণমূল শিবির। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। গত শুক্রবার সুপার সাইক্লোন ইয়াসের ক্ষয়ক্ষতি সরজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা ছিল মমতার, কিন্তু সেই বৈঠকে অংশ না নিয়ে ঘূর্ণিঝড় এলাকা পরিদর্শন করতে যাওয়ায় মমতার বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন না মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নেওয়া হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে, জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা করছিলাম সাইক্লোন ডিভাস্টিং এরিয়ায় কাজ, আমরা করছিলাম মিটিং, কি করে মানুষ জল পায়, কি করে রাস্তা হয়, আর ওনারা তখন আমাদের বিরুদ্ধে আমরা কত খারাপ সেটা লোকের কাছে প্রমাণ করছিল।
প্রকাশ্যে না বললেও বিজেপি নেতাদের দাবি মুখ্যমন্ত্রী আমলাদের দিয়ে নিয়ম বহির্ভূতভাবে কাজ করাচ্ছেন। তবে মমতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি। হঠাৎ করে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা সত্যিকারে রাজ্যের এবং দেশের ক্ষেত্রে আমলাদের ক্ষেত্রে একটি ক্ষতিকারক সিদ্ধান্ত। কাণ্ডারি হিসেবে মুখ্য সচিব যা কাজ করে গেছেন সে তাকে রাজনৈতিক হিংসা ছাড়া আর কিছু বলা যেতে পারে না। মোদি ও মমতার দলের মধ্যে এই অচলাবস্থার কারণে ইয়াস পরবর্তী ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। দ্রুত রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়েরও তাগিদ দেন তারা। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। হার্টের চিকিৎসায় আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। MICS পদ্ধতিতে বুক না কেটেই ডাবল ভালভ প্রতিস্থাপনে সফল হয়েছেন ডাক্তার আশরাফুল হক সিয়ামের নেতৃত্বে একদল তরুণ চিকিৎসক। স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি হওয়ায় রোগীদের বিদেশ নির্ভরতা কমবে বলে মনে করছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। হাসিতেই প্রশান্তির রেশ, বুঝতেই পারেননি কি করে নিমেষেই দূর হয়ে গেল বহু বছরের শারীরিক অক্ষমতা। বুক না কেটে MICS পদ্ধতিতে মাত্র 2.5 থেকে 3 ইঞ্চি ফুটো করে হাসিনা বেগমের হার্টে নতুন 2টি ভালভ প্রতিস্থাপন করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কার্ডিয়াক সার্জন ডাক্তার আশরাফুল হক সিয়াম। আমরা একটা ভালভ প্রতিস্থাপন সেটা আমরা করছি, বাইপাসের প্ল্যান করছি, বাইপাস করছি, করার পরবর্তীতে হার্টের সবচেয়ে বড় অপারেশন আমরা ধরে থাকি 2টা ভালভ প্রতিস্থাপন করা। সেই ক্ষেত্রে আমরা তখন পেশেন্ট কালেক্ট করেছি, পেশেন্ট সেট করেছি, তার পরবর্তীতে গিয়ে আমরা এই ডাবল ভালভ রিপ্লেসমেন্ট করলাম আর কি সফলভাবে। ভালভ পাল্টাইলে যে অত সহজে ভালো হয়ে যায় এটা আমি কল্পনাও করতেছি না। করার পরে বুঝলাম আমরা না একজনে গেছে ভালভ পাল্টাই নিচ্ছি, 1 বছর লাগছে ভালো হইতে, আমারটা তো তাড়াতাড়ি হয়ে গেছে। এই পদ্ধতিতে রোগীর ওষুধ, ICU তথা হাসপাতালে অবস্থানের সময়সীমা কমে যাওয়ায় খরচও কমে কয়েক গুণ। মাত্র 5 দিনে হেঁটে বাড়ি ফিরতে পারেন রোগী। ব্লাড প্রেশার তার আগে থাকতো 90/60, সেটা এখন কন্টিনিউয়াসলি 110/80 থাকছে। মানে তার প্রি-অপ থেকে পোস্ট-অপে আউটকাম খুব ভালো। যাদের MICS না করে বুক কেটে করে তাদের এভারেজ 10-12 দিন লেগে যায়। অভিজ্ঞ এই চিকিৎসক দলের আগামীর স্বপ্ন হার্ট প্রতিস্থাপন। হার্ট ট্রান্সপ্ল্যান্ট পৃথিবীর অন্য দেশে শুরু হয়েছে। এই হার্ট ট্রান্সপ্ল্যান্ট করার আমাদের ইচ্ছা আছে, আমাদের টিমের একটা স্বপ্ন। যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা হয়তো একদিন হার্ট ট্রান্সপ্ল্যান্টও করব। বেসরকারি হাসপাতালে একটি ভালভ প্রতিস্থাপনের ব্যয় 3.5 লাখ টাকা, যেটি সরকারিতে সম্ভব হয় 1.5 লাখ টাকায়। সারা বছরই সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগীদের ভালভ সরবরাহ করা হলেও কোভিড বাস্তবতায় নানা সংকটে কিনতে হচ্ছে কাউকে কাউকে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিদেশগামী কর্মীদের জন্য বিমান ভাড়া কমানোর পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ওই নির্দিষ্ট দেশে যাবার পর প্রত্যেক কর্মীকে কোয়ারেন্টাইন বাবদ 25,000 টাকা করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান প্রবাসী কল্যাণ সচিব। বাংলাদেশের অর্থনীতি যে খুঁটির উপর দাঁড়িয়ে তার বড় একটি অংশ আসে রেমিটেন্স থেকে। কিন্তু বহু আগে থেকেই বিদেশ বিভূঁইয়ে কাজ করা এই মানুষগুলো বরাবরই অবহেলিত দেশে এবং কর্মস্থল বিদেশে, যার সবশেষ নজির টিকিট পেতে সৌদি প্রবাসীদের দীর্ঘ ভোগান্তির দৃশ্য। সচিবালয়ে রোববার বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণ সচিব। বিমান ভাড়া বিষয়টি বিবেচনাধীন আছে যে তাদের জন্য আমরা ডিসকাউন্টেড কিছু ফেয়ার করতে পারি কিনা যারা বিদেশগামী কর্মী তাদের জন্য, কারণ এটা ইন্টারন্যাশনাল কতগুলো প্র্যাকটিস আছে সেটার সাথে। ভ্যাকসিনেশন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে এবং এই ভ্যাকসিনেশনটা দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয় একটা লিস্ট তৈরি করবে এবং ওইভাবে যখন ভ্যাকসিনেশন অ্যাভেলেবল হবে তখন আমাদের বিদেশগামী কর্মী এবং বিদেশ গমনেচ্ছু কর্মীদেরকে এটা দেওয়া হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুদ্ধদ্বার বৈঠক শেষে সচিব আরও জানান, প্রত্যেক কর্মীকে হোটেলে কোয়ারেন্টাইনের খরচ বাবদ 25,000 করে টাকা দেওয়া হবে। আমরা 25,000 টাকা করে দিয়ে যাচ্ছি, দিব, এবং এটা একটা পদ্ধতি আমরা বের করছি। আইদার আমরা তাদেরকে তাদের কনফার্ম টিকিটের বিপরীতে তাদেরকে দেব, অথবা আমরা এয়ারলাইন্সের সাথে একটা যোগাযোগ করে এয়ারলাইন্সকে আমরা তারা টাকাটা দিয়ে দেবো, এটা পরিশোধ করব। অন্যান্য দেশে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হলেও দক্ষিণ আফ্রিকায় গিয়ে থাকতে হচ্ছে 7 দিন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সাথে আলোচনা ছাড়াই জাতীয় পরিচয়পত্র বা NIT নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন
প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এমন সিদ্ধান্তের কারণে ভোটার তালিকা নিয়ে সংকট তৈরি হবে। তার মতে এটা নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন 2007 সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেয়। 2008-এ শুরু হওয়া এই কার্যক্রমকে তখন নাম দেওয়া হয় জাতীয় পরিচয় নিবন্ধন। তখন থেকে জাতীয় তথ্য ভাণ্ডার হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল ইসির তৈরি এই সার্ভার। সম্প্রতি নির্বাচন কমিশনকে এনআইডি কার্যক্রম ছেড়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হস্তান্তরের জন্য চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে রোববার প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির সাথে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আমাদের সাথে আলোচনা করা হয়নি। আমরা মনে করি যে এই এনআইডি কার্ড এটা নির্বাচন কমিশনের কাছে থাকা উচিত। এনআইডির দায়িত্ব অন্য কারো হাতে গেলে সাংবিধানিক সংকট তৈরির পাশাপাশি ভোটার তালিকা নিয়েও সংকট তৈরি হবে বলে মনে করেন সিইসি। ভোটার তালিকা যখন তৈরি করতে যাব সেটা তৈরি করবো আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে, তাহলে কীভাবে হবে? সাবঅর্ডিনেশন অথবা সুপেরিয়রিটি এসে যায়, যেটা সংবিধান গ্রহণ করে না। কারণ নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। এর আগে এনআইডির দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সিইসিকে স্মারকলিপি দেয় ইসির সকল স্তরের কর্মকর্তারা। যদি জাতীয় পরিচয়পত্রে অন্য ডিপার্টমেন্ট থেকে কোনো সংশোধন হয় পরবর্তীতে এবং ভোটার তালিকায় ওই সংশোধন না হয়, তাহলে হয়তো ভোট দিতে যেও অনেকে বিব্রত অবস্থায় পড়বে। সিইসি জানান, এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে যুক্তি তুলে ধরে লিখিত জবাব দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগকে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে কাতারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা হয়েছে জামাল ভুঁইয়াদের। এদিকে করোনা পজিটিভ হওয়ায় কাতারে যেতে পারেননি দুই ফুটবলার ইব্রাহিম ও সুফিল। তাদের আশা এখনও ছাড়েননি জেমিডে। ম্যাচ শুরুর আগে সুস্থ হয়ে উঠলে তাদেরও কাতারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দলের ম্যানেজার ইকবাল হোসেন। কাতারে অনুশীলনে ফুরফুরে মেজাজে ফুটবলাররা। অন্য সব দিনের চেয়ে এদিন একটু বেশি নির্ভর জামাল ভুঁইয়ারা, কারণ মাথার ওপর থেকে কেটে গেছে চিন্তার কালো মেঘ। কাতারে গেল শুক্রবার হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছে প্রথম দফা করোনা পরীক্ষা হয়েছিল ফুটবলারদের। সে পরীক্ষায় নেগেটিভ ফলাফলের পর দ্বিতীয়বারের মতো হয়েছে টেস্ট। যদিও এই পরীক্ষার ফলাফল এখনো হাতে আসেনি জামাল ভুঁইয়াদের। দ্বিতীয় দিনের অনুশীলনে তাই সবার চোখে মুখেই ছিল আত্মবিশ্বাস। এই মুহূর্তে কাতারের তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। কঠিন এই পরিস্থিতিও দমিয়ে রাখতে পারেনি জেমির দলকে। কাতার ইউনিভার্সিটি মাঠে টানা ২ ঘন্টা অনুশীলন সেরেছে দল। নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট ফুটবলাররা। ভালো ফলাফলের জন্য সব কষ্টই মেনে নিতে প্রস্তুত দল। তো আমরা আমাদের সেরাটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডিফেন্সিভ থার্ড থেকে অ্যাটাকিং থার্ডে কীভাবে দ্রুত বল যোগান দেওয়া যায়, কীভাবে আমাদের দ্রুত অ্যাটাকিং করা যায়, এটা আমাদের আছে কোচ প্র্যাকটিস করেছে। আমাদের সব প্লেয়াররা ভালো কিছু করছে আজকে প্র্যাকটিসে। করোনায় আক্রান্ত হয় মূল দলের সঙ্গে যেতে পারেননি ইব্রাহিম ও মাহবুবুর রহমান সুফিল। এরই মধ্যে সুস্থ হয়ে উঠলে ফেডারেশনের সহায়তায় তাদের পাঠানো হবে কাতারে, জানিয়েছেন দলের ম্যানেজার ইকবাল হোসেন। সকল খেলোয়াড়রা সুস্থ আছে। আমরা বাংলাদেশে 2টা খেলোয়াড় রেখে এসেছি, সুফিল এবং ইব্রাহিম। যদি তারা সুস্থ হয় তো ফেডারেশনের মাধ্যমে আমরা তাদেরকে অবশ্যই আনার চেষ্টা করব। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩ জুন বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর 2 ম্যাচে জামাল ভুঁইয়াদের লড়তে হবে ভারত ও ওমানের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এক সপ্তাহেই 7 সীমান্ত জেলায় করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ। ভারতের সঙ্গে বর্ডার বন্ধ আরও 2 সপ্তাহ। দেশে শনাক্ত ফের 10% বেশি। 6 জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। এবং ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর মাদক এলএসডি। টার্গেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর খিলগাঁও থেকে গ্রেফতার 5, সক্রিয় আরও 14 থেকে 15টি গ্রুপ। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়ের।